আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়া হ্যাপি আজিম আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। ভিন্ন মতাদর্শী যারা আমার ভিডিওটা দেখছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। বউয়ের দোয়া লইট্টা ফাইভ প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ আপডেটে আপনাদের সাথে আছি। জিততে হলে মায়ের দোয়া ক্রিকেট টিম বলেন আর যাই বলেন না কেন, বউয়ের দোয়া সেটাও অবশ্যই প্রয়োজন আছে। যদি আপনার ঘর ঠিক না থাকে সেক্ষেত্রে বউয়ের দোয়া যদি না থাকে, শুধু মায়ের দোয়া দিয়ে কিন্তু আপনারা সুখে শান্তিতে থাকতে পারবেন না। বউয়ের দোয়া, বউয়ের রান্না করা খাবার, বউয়ের ভালোবাসা সব নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে এবং সেটাই হয়তো বা হয়েছে আজকে আমাদের খেলায় বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যেকার ওয়ার্ল্ড কাপ ম্যাচটার মধ্যে। বাংলাদেশের প্রথম ম্যাচ ওয়ার্ল্ড কাপে এবং বউদের দোয়া কতটুকু ছিল আমি জানি না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি জানি না, কারণ বউর সাথে আমার কোনো পরকীয় সম্পর্ক নেই। রিয়া হ্যাপি আজিম চারিত্রিক দিক থেকে এতটাই উঁচু পর্যায়ে, কারো বউর সাথে সম্পর্ক করার জন্য আমি আসলে পৃথিবীতে আসিনি। আমার নিজেরই অনেকগুলো বউ থাকতে পারে, সেসব যোগ করছিলাম। আমার বউ আসলে একটাই। মূল কথা আসি, বাংলাদেশের ম্যাচের আগে, ওয়ার্ল্ড কাপ ম্যাচের আগে ইউএসের সাথে হার, ভারতের সাথে হার, জিম্বাবুয়ের সাথে হার, ব্যাটিংয়ের নানা রকম বিশ্রী অবস্থা, শরীফুলের ইনজুরি, সব কিছু নিয়ে যে কনসার্ন টেনশনটা মাথায় ঘুরে আসছিল। বাংলাদেশ সুপার এইটে যাওয়া তো দূরের কথা, কোনো ম্যাচ জিততে পারে কিনা এটা নিয়ে আমাদের একটা সংশয় হচ্ছিল। তার জবাব আমাদের টাইগাররা দিল আজকে সকালে শ্রীলঙ্কাকে তারা হারিয়ে। তবে জয়টা আরও বেশি সচ্ছল হতে পারতো, সুন্দর হতে পারতো। তাহিদ হৃদয় যেভাবে ব্যাটিং করেছেন, তার আগে বোলিংয়ে রিশাদ, তার কথা বলতেই হয়, লেগ স্পিনার রিশাদ আমাদের বাংলাদেশের একটা ইনভেনশন। রিশাদ যেভাবে বোলিং করেছেন, মুস্তাফিজ তার আইপিএল অভিজ্ঞতা যেভাবে কাজে লাগিয়েছেন, স্যালুট টু MS ধোনি। আমার মনে হয় এর পাশ দিয়ে বলে রাখি যে শরীফুল এবং তাসকিনকে আইপিএলে যে খেলতে দিতে যাওয়া হয়নি, এটা ঠিক হয়নি একেবারে। এটা প্রমাণিত। মুস্তাফিজ চেন্নাইতে MS ধোনির আন্ডারে যে খেলাটা খেলে এসেছে, তার এক্সপ্রেস ঠিকই কাজে লেগেছে। তো যেটা বলছিলাম, রিশাদ, মুস্তাফিজ এবং তাসকিন, তানজিম সাকিব সবাই মিলে যেভাবে বোলিং করেছে, এক্সেপ্ট সাকিব আল হাসান আবারও মার গিয়েছেন। তিনি কোনোভাবেই ব্যাটিং বা বোলিং কোথাও ছন্দে ফিরতে পারছেন এবং একটা ক্যাচ যখন আসলো, ক্যাচটা প্রায় পড়ে গিয়েছিল। শেষ পর্যন্ত সেটা ধরেছে। সব কিছু পরে যে লাস্টে আমরা আবারও টপ অর্ডারের ব্যর্থতা দেখলাম। সৌম্য যেভাবে আউট হয়েছে, ব্যাটটা ধরা শুরু করলেন, মাত্র 124 না 25 রানের টার্গেট ছিল। তিনি যেভাবে ব্যাটটা চালানোর চেষ্টা করছিলেন, যেভাবে ব্যাটটা ধরছিলেন, মারছিলেন, মানে চোখে মুখে সংশয়। তিনি খেলতে নেমেছেন, মনে হচ্ছিল বাঘা বাঘা সব খেলোয়াড়দের সামনে খেলতে নেমেছেন। তিনি হয়তো তার জীবনের প্রথম ম্যাচ খেলছেন এবং আউটটা যেভাবে হচ্ছেন বিশ্রীভাবে, এইসব বলার কোনো ভাষা নেই। বারবার যেটা বলে আসছি, হয়তো আজকে বাংলা জিতে গেছে থেকে সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাচ্ছে, মানুষ হয়তো বা বাহাবা দিচ্ছে, সব ঠিক আছে। লিটন দাস আবার রানে ফিরেছে, যদি 38 বলে 36 রান, কিন্তু এটা নিয়ে আমি কোনো কথা বলবো না, কারণ ওই সময় তিনি যদি এক প্রান্ত ধরে না রাখতেন, হৃদয় তার ইনিংসটা 20 বলে 40 রানের যে ইনিংসটা, কি দুর্দান্ত ইনিংস, তিনটা ছয় পরপর বাংলাদেশের একটা ব্যাটসম্যান থেকে, আশরাফুল এবং আফতাবের পর এই একটা হার্ড হিটার ব্যাটসম্যান আমরা পেলাম, সেটা হয়তো হতো না লিটন যদি ম্যাচটা ধরে না রাখতেন। লিটনকে আমি আমার শুভকামনা জানাচ্ছি। যা কিছু না বলেছি, আমি খবর নিচ্ছি লিটন দাস বারবার জায়েদ খানের সাথে যোগাযোগ করে, জায়েদ খানের সাথে তিনি ক্লোজ সম্পর্ক, ছোটো ভাই হিসেবে, জায়েদ খানের পরামর্শ নিয়ে লিটন দাস যখন এভাবে একটা নক খেললেন, হৃদয় সেখানে ম্যাচটাকে ঘুরে দিতে পারলেন। এবং লাস্ট এসে মাহমুদুল্লাহ রিয়াদ, যার কথা না বললেই না, সে বুড়ো রিয়াদ, বুড়ো হারের কি জোর সেটা আবার দেখালেন। লিটন দাস ম্যাচটা শেষ করতে আসতে পারেননি। হৃদয় আউট হওয়ার পর লিটনও আউট হয়ে গেলেন, অথচ তার উচিত ছিল, তিনি যেহেতু ব্যাটে ক্রিজে সেট আছেন, ম্যাচটা কিন্তু তিনি শেষ করে আসতে পারতেন, কিন্তু সেই দায়িত্ব তো নেওয়া সম্ভব না, কারণ তার আগে তাদের লর্ড অ্যাসোসিয়েশনের আরও দুজন প্লেয়ার সৌম্য এবং শান্ত যেভাবে আউট হয়ে গেছেন আবারও, এবং সাথে যোগ দিয়েছিলেন আমাদের ছোট তামিম, লিটন বেশিক্ষণ তা সার্ভাইভ করতে পারেনি, একইভাবে ফিরে গেলেন। বাট তবুও তাকে আমি দোষ দিচ্ছি না, কিন্তু শেষ পর্যন্ত আবার সে বুড়ো হারের কাছে, মাহমুদুল্লাহ রিয়াদের কাছে দায়িত্ব আসলো যে ম্যাচটা আপনি জিতে বের করবে। রিশাদ আউট হয়ে গেল, খুব বাজেভাবে আউট হয়েছেন, এই শটের কোনো দরকার ছিল না। তানজিম সাকিবকে একপাশে রেখে রিয়াদ যেভাবে ম্যাচটা বের করে আনলেন, এক ওভার আগে থাকতে যেভাবে ম্যাচটা খেললেন, বিশেষ করে 19তম ওভারে তিনি যেভাবে 6টা মারলেন, যেভাবে তার আগের ওভারে স্ট্রাইকটা নিলেন, 6-এর পর 2, একইভাবে যেভাবে খেললেন তিনি, সাচ আ এক্সপিরিয়েন্স প্লেয়ার, আই মাস্ট সে। এরকম একটা প্লেয়ারের প্রতি আমাদের ফেভারিট কোচ হাতুরু সিংয়ে যেভাবে লেগেছিলেন, 20-এর মধ্যে একটা 19 থেকে 20 হলে তাকে দল থেকে ছেটে ফেলবেন। আর কদিন পর হয়তো দেখা লাগতো লিটনকে জায়গা দেওয়ার জন্য, জাকের আলীকে জায়গা দেওয়ার জন্য মাহমুদুল্লাহকে দল ছাড়তে হবে। এটা হয়তো দেখা লাগতো যদি রিয়াদ পারফর্ম না করতেন। আমি দায়িত্ব নিয়ে বলছি এটা। সেই মাহমুদুল্লাহ রিয়াদের কাঁধে হাত রেখে, মাহমুদুল্লাহ রিয়াদকে পাশে নিয়ে হাসতে হাসতে হাতুরু সিংয়ে যখন আজকে বের হয়ে যাচ্ছিলেন, তখন বুঝতে পারছিলেন কীভাবে থাপ্পড়ের জবাব লাথি দিয়ে দিতে হয়, সেটা মাহমুদুল্লাহ রিয়াদ বুঝিয়ে দিয়েছেন। খেলার মাধ্যমে, যোগ্যতার মাধ্যমে কীভাবে ফিরে আসতে হয়, মাহমুদুল্লাহ রিয়াদ বারবার সেই গত ওয়ার্ল্ড কাপ, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ থেকে দেখিয়ে আসছেন।
তার কন্টিনিউয়েশন এখনও চলছে। রিয়াদ ঠিকই ম্যাচটা বের করে আনলেন, 1 ওভার আগে থাকতে কনফিডেন্সের সহিত, এতটুকু সংশয় তার মধ্যে আমরা দেখিনি। তিনি বুঝতেছিলেন যে ম্যাচটা আমি ঠিকই বের করে আনবো যতক্ষণ রিয়াদ আছে। রিয়াদ কিন্তু সাকিবকে বলেও দিয়েছেন হয়তো বা তুমি হিট করো, আমি তো আছি। সাকিব হিট করতে চেয়েছিলেন কিন্তু লাগেনি, সিঙ্গেল লেপরে রিয়াদকে দিয়ে দিয়েছেন। একজন এক্সপিরিয়েন্স ব্যাটার, তিনি তার অভিজ্ঞতাকে, তার সাহসকে যেভাবে কাজে লাগিয়েছেন সেটা ইতিহাসে আসলে লেখা হয়ে থাকবে। তাহিদ হৃদয় যেভাবে হিট করলেন সত্যিকার অর্থে, রিশাদ যেভাবে বোলিং করলেন, মুস্তাফিজ যেভাবে বোলিং করলে, সব ইতিহাসে লেখা হয়ে থাকবে। কিন্তু এখনও সংশয় কাটছে না টপ অর্ডারের ব্যর্থতা। নাজমুল শান্ত, সৌম্য যেভাবে চোখে মুখে আতঙ্ক নিয়ে ব্যাট করছেন, বলটাকে আগুনের গোলা মনে হচ্ছে। লিটন দাস তো কোনো মতে সার্ভাইভ করে গেলেন, সাকিবও সার্ভাইভ করতে পারছেন না। হ্যাঁ, তারা যেভাবে অ্যাপ্রোচ করছেন সত্যি আমাদের শঙ্কা জাগে। সামনে সাউথ আফ্রিকার সাথে ম্যাচ, তারপর নেদারল্যান্ড, নেপাল, তাদের সাথে ওয়েস্ট ইন্ডিজের যে ম্যাচ, এসব আমরা জিততে পারবো কি না এখনও সংশয় রয়ে যাচ্ছে। তবে শেষ পর্যন্ত 2টা পয়েন্ট আমরা পেয়েছি, সুপার হিটের পথে একটা পা দিয়েছি। কিন্তু কিছু বলা যায় না, নেদারল্যান্ড, নেপাল তারাও কিন্তু অনেক কিছু করে ফেলতে পারে। আমরা দেখেছি ইউএসএ পাকিস্তানকে হারিয়ে দিয়েছি, আয়ারল্যান্ডকে কানাডা হারিয়ে দিয়েছে, আফগানিস্তান নিউজিল্যান্ডকে পুরো রেপ করে দিয়েছে বলা যায়। মাফ করবেন আমার ভাষা শুনে, কিন্তু যেভাবে হারিয়েছে এত বিশাল ব্যবধানে, মনে হচ্ছিল আফগানিস্তান বোধ হয় অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড বোধ হয় উগান্ডা, ওমানা, এরকম কোনো দল। অঘটনের বিশ্বকাপ, অঘটন বলা ঠিক হবে না, প্রতিটা ম্যাচ যারা জিতছে তারা যোগ্যতা সহিত জিতছে। ইউএসএ টিম যেভাবে খেলা দেখাচ্ছে, যেভাবে একাগ্রতা দেখাচ্ছে, বাংলাদেশ টিম এত বছর খেলো সেটা কখনো দেখাতে পারছে না। আজকে হয়তো জিতে গিয়েছে, কিন্তু ইউএসএ যেভাবে খেলা দেখাচ্ছে, আফগানিস্তান এত পরে খেলা শুরু করে এখন যে পর্যায়ে চলে গিয়েছে, হয়তো ফাইনালও খেলতে পারে, তার ধারে কাছে আমরা যেতে পেরেছি কিনা সেটা কিন্তু প্রশ্ন থেকেই যায়। আমার সাথে আপনারা দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, আই এম নট অনলি এ জার্নালিস্ট, আই এম অলসো প্রাইভেট ডিটেকটিভ, ইনভেস্টিগেটর, সিক্রেট এজেন্ট হিসেবে কাজ করি। রিয়া হ্যাপি আজিম যে কথাটা বলে সেটা কিন্তু শেষ পর্যন্ত ফলে। বাংলাদেশ দলের জন্য শুভকামনা থাকছি। হ্যাঁ, শুভকামনা অবশ্যই থাকছে, আমরা সবাই খুশি এই জয়ের জন্য, নাহলে তো ম্যাচটা আমাদের বিশ্বকাপ এখানে বাতিল হয়ে যেত। ওয়ান ইন দ্য মাসরাঙ্গা, শ্রীলঙ্কার যে ক্যাপ্টেন, সেই মাসরাঙ্গা যেভাবে মাছের মতো মাটিতে পড়েছিল হতাশ হয়ে, দুঃখ, সে দুঃখ হয়তো বা আমাদেরও পাওয়া হতো। নাজমুল শান্ত অশান্ত হয়ে থাকতো, মাঠের মধ্যে কাত হয়ে পড়ে থাকতো, হয়তো বা ডিগবাজি, যে ডিগবাজি দিয়ে আমরা আসলে ফিরে এসেছি আবার ওয়ার্ল্ড কাপে। বাংলাদেশ টিমের জন্য শুভকামনা থাকছে। আমার মতের সাথে আপনাদের অমত থাকলে কমেন্ট বক্সে জানাবেন। সেই পর্যন্ত নেক্সট ম্যাচের আগে আপাতত বিদায় নিচ্ছি, এবং বউয়ের দোয়া কিন্তু অবশ্যই লাগবে। হ্যাঁ, বউয়ের দোয়া, বউয়ের রান্না করা লইট্টা ফ্রাই খাবে, ম্যাচে এভাবে ঘুরে দাঁড়াবে। মায়ের দোয়া, বউয়ের দোয়া যখন এক হবে, সংসারে যেমন শান্তি আসে, ঠিক তেমনি খেলার মাঠেও জয় আসে। টেক গ্রেট কেয়ার।